আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক, সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি তিব্বস্ত্র প্রেজেন্ট সিনে হিটসের সঙ্গে আছে আমি নামিরা আহমেদ। অনেকেই আমাদের অনুষ্ঠানের প্যাটার্ন সম্পর্কে জানেন, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমাদের অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক এবং প্রযোজক মোহাম্মদ ইকবাল। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। শুরুতেই জানতে চাই, ডেড বডি সিনেমা রিলিজ হয়েছে, আপডেটটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ডেড বডি সিনেমা রিলিজ হয়েছে, ডেড বডি সিনেমা চলতেছে, এখনো চলতেছে, এখনো অনেক রিপিট হলে চলতেছে। আচ্ছা, বাট এই ছবিটা আমার একটু ব্যাড লাক, বিকজ প্রচন্ড গরমের ভিতরে ছবিটা রিলিজ করছি, এবং যেখানে মানুষ বাসাতেই বের হয় না। আর স্টার সিনেপ্লেক্স নিয়ে একটা আমার সাথে একটা, অ্যাকচুয়ালি তারা স্টার সিনেপ্লেক্সে যে বা বসুন্ধরাতে বা রাইফেল স্কোয়ারে বা স্কাই ভবনে, এখানে একটা শো তারা আমাদের দেয় নাই আমাকে। তারা এমন জায়গায় শো দিয়েছে যেখানে সিনেপ্লেক্স আছে, আমি নিজেই প্রথম শুনছি। এবং ওই সেইখানে যে বিজয় সরণি কি নব থিয়েটার একটা আছে, এটা আমি জানতামই না ওখানে। ওইখানে একটা শো দিছে সনিতে যে শো দিছে তার টিকিটের দাম 500 টাকা। তো বাংলা সিনেমা যদি আমি একটা পরিবার বা একটা ফ্যামিলি 2-4 জনকে নিয়ে ছবি দেখতে চাই, তাহলে আমার 3-4 হাজার টাকা ঢাকা আছে। কার এত টাকা পড়ছে বাংলা ছবি 3-4 হাজার টাকা সিনেমা হলে দেখবে? এগুলো সবকিছু মিলে একটা ঝামেলা তাদের সাথে আমার হয়েছে। বাংলা সিনেমা 500 টাকা দিয়ে দেখবে না কেন? অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত যে 500 টাকার যে টিকিটের যে ক্লাস, যে লেভেলটা, এই লেভেলটা সিনেমাটা খুব কম দর্শক। আমরা এখনো যদি বলি যে সিনেমার দর্শক কারা, সিনেমার দর্শক কিন্তু আমাদের গার্মেন্টসের ভাই বোনেরা, তারপরে আমাদের যারা দোকানদার, সেলসম্যান, মানে যারা ছোট, তারা অ্যাকচুয়ালি এখানে আমাদের সিনেমার মূল দর্শক কিন্তু তারা। আর 500-এর লেভেল যারা, এরা খুব উচ্চ লেভেলের যারা, তারা দর্শক খুব কম। তারা সহজ হলে ছবি দেখে না, কারণ তাদের বাসার ভিতরে নেটফ্লিক্স আছে, সবকিছু তাদের বাসার ভিতরে আছে। সেই জন্য 500 টাকার টিকিট এখনো পর্যন্ত বাংলাদেশে ওইভাবে 500 টাকা, শুধু আপনার 500 টাকা ধরলে হবে না কিন্তু। আচ্ছা, 500 টাকার সাথে আপনার গাড়ি ভাড়া আছে, আরো 500 টাকা অ্যাড করতে হয়। গাড়ি ভাড়া 500 টাকা, 1000 টাকা পার একজন লাগবে একটা সিনেমাতে। 1000 টাকাতে আমি যদি বলি, যেমন একটা গার্মেন্টসের ভাই বোনেরা 1000 টাকা সিনেমা দেখবে, বা একটা দোকানদার বা একটা সেলসম্যান বা একটা রিক্সাওয়ালা, তারা কি 1000 টাকা সিনেমা দেখবে? তারা কামাই কয় টাকা? এগুলো সবকিছু মিলে না আমাদের একটা ঝামেলা আছে, যে ঝামেলাগুলো একটা শেষ হওয়া উচিত। তারপর একটা প্রডিউসার পাচ্ছে কত? একটা প্রডিউসার মাত্র 500 টাকার টিকিট, একটা প্রডিউসার পাচ্ছে মাত্র 45 টাকা। 450 টাকা তারা কেটে নিচ্ছে বিভিন্ন উসিলা টুসিলা দিয়ে, এসি মেসি সবকিছু দিয়ে তারা কেটে নিচ্ছে। আমার কাছে জানি কেন মনে হয় যে প্রডিউসারের ঠেকা পড়ছে। এবং অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি, আমাদের ভিতরেও প্রডিউসারদের ভিতরে, মানে যে আমরা নিজেরই টাকা পয়সা লগ্নি করলাম, নিজেরাই ছবি বানালাম, আমরা আইনা তাদের কাছে হ্যান্ড ওভার করে দিলাম, আমরা জেলখানার ভিতরে ছবিটা ভরে দিলাম। জেলখানা যখন আমরা যদি কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আমাদের শো করে, সেটাও আমাদেরকে বলে না। এমন সময় আমাদের দিয়ে রাখে যে সকালবেলা 11টার শো, 10টার শো দিয়ে রাখে, যেখানে 10টার শো মানুষ সিনেমা হলে দেখবে যাবে না। 11টার সময় যে 10 শো দেয়, 10টার সময় সকাল 10টায়, তখন কিন্তু আর যেগুলো ইন্ডিয়ান ছবি বা ইংলিশ মুভিগুলা, এগুলো একদম প্রপারলি টাইম দেয়। 3টার শো দেয়, 6টার শো দেয়, 4টা, মানে এইটা আমি মনে করি যে আমাদের সাথে একটা চরমভাবে জুলুম হচ্ছে। তার প্রতিবাদ কেউ করে নাই, কিন্তু এই প্রথম আমি প্রতিবাদ করছি এফডিসিতে। ঠিক আছে, যাক, বলি হইলে আমি বলি হইলাম, সমস্যা নাই, কিন্তু আমার দ্বারা যদি 10 জন সেভ হয়। আমার ছবিটা ঈদেই আসার কথা ছিল। আমাকে সিনেপ্লেক্সের যখন আমি ফোন দিলাম, মাহবুব সাহেবকে যখন আমি ফোন দিলাম, উনি আমাকে নিজের মুখে বলছে যে বলবে আপনি 2 সপ্তাহ পরে আসেন, আমি আপনাকে যথেষ্ট হেল্প যা লাগে আমি করবো। তো উনি তো কথা দিয়ে কথা রাখেন, কোনো হেল্প করে নাই আমাকে। ঠিক আছে, যেই কারণে আমার এই প্রতিবাদ, এবং ইনশাল্লাহ সামনে আরও অনেক বড়োভাবেই প্রতিবাদ হবে। এটা নিয়ে আমি আর আছি। আচ্ছা, রিসেন্ট স্টার সিনেপ্লেক্সের যিনি চেয়ারম্যান, তার একটা বক্তব্য আমি দেখলাম। উনি ওখানে বলেছেন যে একটা সিনেমা রিলিজ তো আমি দিলাম, ঠিক আছে, মানে সিনেমা হলে চালালাম আমি, কিন্তু সেটাতে দর্শক আসছে না। দর্শককে আসার জন্য আপনাকে একটা সুযোগ দিতে হবে। যেমন আমরা দেশ গ্রামে আগে যখন সিনেমা হলে দেখতাম, বা আমরা ছোট সময় যখন সিনেমা দেখতাম, তখন কিন্তু হল মানে একটা বিশাল পাবলিক সিটি করতো। তারা ব্যান গাড়ি ছাড়তো, ডোল বাজাইতো, মাইক দিয়ে বলতেছে, আমি দেখছি, আমি ছোট সময় দেখছি, বেবি ট্যাক্সির ভিতরে 2 মাইক দিয়ে বলতেছে এই ঝুমকা সিনেমা হলে এই ছবিটা চলবে, বিশাল তারা পাবলিক। এরকম প্রমোশন কি এখন হয়? এখনো দেশ গ্রামে হয়। আচ্ছা, এখনো হয়, কিন্তু আমাদের স্টার সিনেপ্লেক্স কি করে, ওরা তো আমাদের পোস্টারই লাগাতে দেয় না। ওনাকে জিজ্ঞেস করলে বলে যে অনলাইনে চেক করেন।
বাংলাদেশে কয়জন ব্যক্তি অনলাইনে চেক করে ছবি বার করবে খুঁজে? আমাকে যদি বলে যে অনলাইনে চেক করে, আমি নিজেই তো আমার সময় কই, আমি অনলাইনে কত ছবি দেখতে, ওনারা মনে করে যে বাংলাদেশের 100% লোক শিক্ষিত এবং 100% লোক অনলাইনে খুঁজে কোন শুতে কোনটা চলতেছে এই ছবিটা ওনারা দেখবে। ওনারা এটা মনে করে, ওনাদের বিবেক হলো এইটা। আমাদের বিবেক হলো বাংলাদেশে 100% শিক্ষিত লোক না। এখন আমাদেরকে একটু পাবলিসিটি করতে হবে, আমাদেরকে একটু দেখাইতে হবে। এটা যেমন ওনারও যেমন দায়িত্ব, এবং আমাদেরও কিন্তু সেম দায়িত্বটা। এখন আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে রিসেন্ট ঈদকে ঘিরে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, তো এই সম্পর্কে আমি জানতে চাই, সিনেমা কি দেখা হয়েছে ঈদের সিনেমাগুলো? আমি 3-4টা দেখছি। আচ্ছা, কেমন লাগলো? আমার কাছে ঈদের একটা সিনেমা আমার কাছে, আমি ঈদ যে সিনেমা আমার কাছে মনে হয় আমি বড় বড় ওয়েব সিরিজ দেখছি, টেলিফিল্ম দেখতে আমার কাছে মনে হচ্ছে, যার যার ইয়াতে সে বানাইছে। আমার দোয়া সবার প্রতিই থাকবে যেন সবার ছবিটা ভালো চলে। কিন্তু আমি এইখানে আছে একটা কথা বলে যাই, এই ঈদে 12-13টা ছবি রিলিজ হয়েছে রাজকুমার বাদ দিয়া, রাজকুমার একটা ধামাকা দিয়া একটা চলে গেছে, ঠিক আছে, বাদ দিয়া, যেটা সত্য সেটা বলবোই। 11টা সিনেমার ভিতরে একটা সিনেপ্লেক্স থেকে 5-6 লাখ টাকার চেক পাইছে দেখাতে পারবে কেউ? এইখানে বসে আমি চ্যালেঞ্জ করলাম। আমি বলতেছি আমার ডেড বডি কিন্তু আমি লস করবো, আমি কিন্তু 6-7 লাখ টাকা অবশ্যই আমি লস করবো আমার ডেড বডিতে, এটা কিন্তু চরম সত্য কথা। এখন আমি যদি এইখানে বৈশা বলি না ডেড বডি তো আমি বাম্পার কামাবো হ্যান ত্যান, ঠিক আছে, কিন্তু এই সত্য কথাটা আমি যেটা বলছি এইভাবে কেউ বলতে পারবে না, আসলে এইভাবে কেউ বলবে না, ঠিক আছে। কারণ কি, সত্য কথা বলার জন্য একটা সাহস লাগে, হ্যাঁ, সেই সাহসটা। আর আমাদের ইন্ডাস্ট্রি এখন সিন্ডিকেট হয়ে গেছে, এই ইন্ডাস্ট্রি এখন আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির এখন। এখানে একটু থামি, কারণ এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, এই সিন্ডিকেট নিয়ে কথা বলবো। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আবারও ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রযোজক এবং পরিচালক মোহাম্মদ ইকবাল। আরও একবার স্বাগত জানাচ্ছি সিনেহিটসে। বিরতির আগে কথা বলছিলাম ইন্ডাস্ট্রির সিন্ডিকেট নিয়ে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি এখন সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট এখন আমাদের সিনেমার ডিরেক্টর বা সিনেমার প্রডিউসার যদি সিনেমা বানায়, এটা সিনেমা হয় না। মিডিয়ার যদি যারা সিনেমা বানায় তাদেরটা সিনেমা হয়, এবং তাদেরকেই স্টার সিনেপ্লেক্স খুঁজে, সমস্ত সবাই তাদেরকে খুঁজে। আর আমাদের যে এফডিসির যে ডিরেক্টর কাদিয়া সাহেব আছে, জন্টু ভাই আছে, শাহিন সুমন আছে, বড় বড় যে ডিরেক্টর জাকির হোসেন রাজু আছে, তারা এখন ডিরেক্টর না। তাদের কোনো ছবি নিয়ে গেলে হ্যাঁ ও এফডিসির ডিরেক্টর কি বানাবে, রাখো, অন্য ছবি দিয়ে আসো তো। এখন আমাদের ইন্ডাস্ট্রির লোকের এই অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এটার কারণ কি ইন্ডাস্ট্রির লোকেরা নিজেরাই? না হলে এরকম হবে কেন? না, এটা ইন্ডাস্ট্রির লোকেরা নিজেরা নাই, ইন্ডাস্ট্রির লোকদেরকে সাইড করানো হচ্ছে। ইন্ডাস্ট্রির যারা এখন মাথা মানে বড় বড় ডাইরেক্টর, হ্যাঁ, তারা এখন লগ্নি করার মতো তাদের পিছনে লোক নাই। এফডিসিতে একদম উন্নত প্রডিউসার নাই, যারা প্রডিউস করবে তারা নাই। আর মিডিয়ার এখন যে ছেলেমেয়েরা যারা কাজ করতেছে তাদের পিছনে লগ্নি করার লোক আছে। আর্টিস্টগুলো যারা মিডিয়ার, যারা এখন তো সিনেমা অ্যাকচুয়ালি মিডিয়ার হাতে চলে গেছে, মিডিয়ার টেলিভিশনদের মানে যারা 2 থেকে 3 জনের হাতে চলে গেছে, তারা শিডিউল দিলে হয়তো তাদের ছবিগুলো এখন মানুষ দেখে বা চলে। কিন্তু আমাদের এফডিসির কোনো ডিরেক্টর যদি তাদের কাছে যে শিডিউল চায়, স্টেট তারা শিডিউল দিবে না। তাহলে আপনি কি মনে করেন এখন 2-4 জন মানুষ হচ্ছে ইন্ডাস্ট্রির মাথা হয়ে দাঁড়িয়েছে এমন কিছু? মাথা তো 2-4 জন অবশ্যই দাঁড়াইছে। এখন আমি যদি বলি চঞ্চল, তার ছবি চলবেই, কম বেশি হোক একটা চলবে, হ্যাঁ, শরীফুল রাজ কম বেশি হোক একটু চলবে, ঠিক আছে। এখন এমন কয়েকটা তো আছে, কিন্তু এরা যদি আমাদের সিনেমার যদি এখন যদি কাজে আসে যদি বলে চঞ্চল তোমার আমার একটা শিডিউল লাগবে, কনফার্ম কাজে আসে শিডিউল সে দিবে না, চঞ্চল বলে না। এবার কয়েকটা আর্টিস্টের কথা বলতেছি, যেমন আমি সারা জীবন বলছিলাম যে দেখি টেলিভিশনে আর্টিস্টদেরকে সিনেমা একসাথে শুট করে না। আমি ডেড বডিতে আমি টেলিভিশনে আর্টিস্ট নিয়েছিলাম শ্যামল মাওলাকে। আমার মনে হয় সবচেয়ে বড় ভুলটাই ছিল আমার এটা, দর্শক নেয় নাই। ডেড বডিতে শ্যামল মাওলাকে দর্শক নেয় নাই, ঠিক আছে। ও ওটিটি টেলিভিশন ওকে ফাইন, ওই জায়গায় ঠিক আছে, বাট সিনেমার কথা আমি এসে যা দেখলাম ওকে দর্শক গ্রহণ করে নাই। কিন্তু অনেক আর্টিস্টই আছে যারা কিনা কি বলে ছোট পর্দায়ও কাজ করেছে, বড় পর্দায়ও কাজ করেছে, যেমন জয়া হাসান কাজ করছে, বিদ্যা সিনহা কাজ করছে। এক লেভেলের এক জিনিস, বিদ্যা সিনহা সিনেমাই করছে ফার্স্টে, পরে হয়তো নাটক ছোট পর্দায় কাজ করেছে, ছোট পর্দায় কাজ করছে। এগুলা একটা ব্যাপার অন্যরকম। কিন্তু আমি হঠাৎ করে যদি কোনো টেলিভিশনে আজকে যদি আমি মনে করি যে আমি এই টেলিভিশন এই নাটকটা ওর খুব ভালো যাচ্ছে, তাকে নিয়ে এসে যদি আমি এখন সিনেমা বানাই, আমি এখন 100% গ্যারান্টি দিচ্ছি যে আমরা চলবে কিনা, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার আছে। আর একটু ডেড বডি প্রসঙ্গে আমি শুনতে চাই। ডেড বডির কিন্তু স্টোরি দেন সবকিছু আমি কিন্তু জানতাম আগে, তো সেই জায়গা থেকে আমার কাছে গল্পটা বেশ ভালো লেগেছিল। তো এটা শুটিং সম্পর্কে একটু জানতে চাই, এই শুটিংগুলো আসলে কোথায় কোথায় করা হয়েছে? বান্দরবান বলে এটাকে, বান্দরবানকে যেভাবে
আমি তুলে ধরছি, যারা ডেড বডি ছবি দেখবে তারা বুঝতে পারবে যে বান্দরবান কত সুন্দর জায়গা। এবং আপনি কিন্তু ইন্ডিয়ান একজন নায়িকাকেও হচ্ছে কাস্ট করেছেন ডেড বডিতে, এর পেছনে রহস্যটা কি? আমাদের দেশে এখন আর্টিস্ট খুঁজতে গেলে অনেক ঝামেলা। আচ্ছা, আর ওরা কাজ করে সিনসিটি, যখন 5টার সময় কল দিলে ওদেরকে 5টার সময় পাওয়া যায়। তাই এই যে সবকিছু মিলে ওদের সাথে কাজ করে একটা আলাদা মজা আছে। এই সিনেমায় কয়টি গান আছে? 3টি। আচ্ছা, 3টি গান আছে, 2টি গান আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি জানতে চাই যে এই সিনেমা করার সময় মজার কোনো অভিজ্ঞতা? মজার অভিজ্ঞতা, এই সিনেমার আমি পড়ে গেছিলাম। আমি যদি রশিরা মানে যদি না ধরতাম হয়তো আমি সেদিন রেডি ছিলাম। এটা মজার অভিজ্ঞতা কি? এটা মজার অভিজ্ঞতা এই কারণে আমি বেশি সাহস দেখাইতে গেছিলাম। আচ্ছা, যেটা আমার জন্য ঠিক হয়নি। হ্যাঁ, বেশি সাহস করতে দেওয়া মানে বেশি রিস্ক এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। আমি যে মানে শটটা আমি ক্যামেরাটা আমি যেভাবে দেখা দিয়েছিলাম ওইটা যদি আমি না করলেও পারতাম, ঠিক আছে, বাট ওইটা আমি করতে যে আমার জীবনের উপরে আমি যেখানে বেঁচে আছি আমি বোনাস বেঁচে আছি। বাহ, ঠিক আছে, এটা মানে বেশি সাহস করতে যে আমি আমার লাইফটাকে রিস্কে ফেলে দিয়েছিলাম। ডেড বডি বাদেও কিন্তু আপনার আরো কয়েকটা সিনেমা মুক্তির কাতারে আছে, আমি যদি ভুল না করি, সেই সম্পর্কে একটু শুনতে চাই। আমি রিভেঞ্জটা সামনে রিলিজ করবো, 2-4 দিনের ভিতরে আমি সেন্সর দিয়ে দেবো রিভেঞ্জটা। খুব সুন্দর ছবি, চমৎকার ছবি। এবং রিভেঞ্জের যারা জানে, এই রিভেঞ্জে কারা কারা আছে সবকিছু শুনবো, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আরও একবার ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রযোজক এবং পরিচালক মোহাম্মদ ইকবাল। আরও একবার স্বাগত। সামনে যেহেতু রিভেঞ্জ সিনেমা রিলিজ দেওয়ার একটা প্ল্যান আছে, সেই সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে কারা কারা কাজ করছে। রিভেঞ্জে কাজ করছে শবনম বুবলি, আচ্ছা, রওশন, মিশা মামা, আচ্ছা, দীপা খন্দকার, আমাদের নাটকের সোহেল, হ্যাঁ, অনেক ভালো ভালো স্টার কাস্ট, একেবারে স্টার কাস্টিং এখানে। এটা একটা ফ্যামিলি, একটা সেন্টিমেন্ট একটা ছবি, ফ্যামিলি একটা অ্যাকশন মুভি। একটা ফ্যামিলিকে কিভাবে শেষ করে দেওয়া হয় এবং ছোট্ট একটা ব্যাপার নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। এই ছবিটা যারা দেখবে তারা একটু আলাদা জিনিস পাবে। আমি সবসময় আলাদা জিনিস দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এই ছবিটা আমার জীবনের প্রথম ছবি, আমার ফার্স্ট ডিরেকশনের প্রথম ছবি আমার। এটাকে নিয়ে আমি অনেক যত্ন করে ছবিটা নিয়ে কাজ করছি। তো এইখানে এই ছবিটা দেখার পরে হয়তো মানুষের কাছে ভালো লাগতে পারে। আচ্ছা, এই সিনেমায় কয়টি গান আছে? এই সিনেমা গান আছে 3টি। আচ্ছা, আপনাকে সবসময় দেখা যায় নিত্য নতুন গল্প নিয়ে হচ্ছে কাজ করেন, এবং আপনার সিনেমাগুলো বেশ বিগ বাজেটের হয়। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে অবস্থা, বিগ বাজেটের সিনেমা করতে কিন্তু মানুষ ভয় পায়, কিন্তু আপনি সেটা করেন, মানে এটা একটা রিস্ক হয়ে যায় না? আমার একটা বাজেট থাকে, আচ্ছা, যে বাংলাদেশের ভিতরে মার্কেট কয় টাকার আছে, এই ছবিটা করলে যে কয় টাকা মার্কেট আমি পাবো, কি ওই বাজেটটা আমি চেষ্টা করি উঠায় ফেলার জন্য। আমি টেলিভিশন রাইট, ইউটিউব রাইট, এভরি সব কিছু মিলে, ডিজিটাল সব কিছু মিলে হলতে কয়টা পাবো, এই ধরনের একটা আগেই আমি টেবিলে বাজেট করি। এই বাজেটটা হয়তো 10 লাখ টাকা রিক্সে থাকে, আসতেও পারে, আবার লাভ আসতে রিক্সে থাকে। বাট আমি আমার জায়গাটা, যেমন আমি একটু আগে বলছি যে আমার ডেড বডিতে কিন্তু আমি 7-8 লাখ টাকা লস করবো, আমি কিন্তু বলছি, ঠিক আছে। এটা কিন্তু আমার আপনি আপনার কাজের জায়গা একেবারে স্বচ্ছ থাকার চেষ্টা করেন। হ্যাঁ, এটা কিন্তু আমার জীবনের প্রথম, আমার 14-15টা ছবি আমার হয়েছে, এই প্রথম আমার একটা ছবি, যে ছবিতে আমার এই ধরনের লস হওয়ার একটা চান্স আছে। তারপর বাকিটা ইচ্ছা যদি ইন্ডিয়ার রাইটটা আমাকে কিনে নেয় ওরা, হ্যাঁ, তাহলে আমি আর লস করবো না। এখানে একটা সুযোগ আমার আছে, ইন্ডিয়ান তারা হরর রাইট কিনে, অলরেডি আমার সাথে কথা হচ্ছে, যদি হয়ে গেলে আর লস করবো না আমি, অলরেডি হয়ে যাবে আশা করি। তো রিভেঞ্জটা সব কিছু মিলে একটা রাইটের একটা ব্যাপার আছে, এগুলো মিলে আমি লস করবো না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, প্রতি বছর কিন্তু আপনার সিনেমা কম বেশি আমরা দেখতে পাই, হয়তো একটা বা দুইটা আপনি সিনেমা রিলিজ দেন, কিন্তু আপনাকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কবে দেখতে পাবো, মানে আপনি কাজ করবেন? আমাকে দুটো অফার আসছিল আমার কাছে, আমাকে বলছিল বানাতে, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি এটা বানাতে চাই না। আমি মানে ওই কাজটুকুই করতে চান না ওটিটিতে কাজ করতে চান? ওটিটিতে কাজ আমি করতে চাই না, আসলে আমার সময় খুব, আমি পারি না। হ্যাঁ, কারণ আমার অনেক একটা প্রজেক্ট চলতেছে, আমার অন্য বিজনেস নিয়ে। হ্যাঁ, আমি এত ইয়ের ভিতরে থাকি, আর এই সিনেমাটা যে সময় দেয় এটা অনেক কষ্টের বিনিময় দিই। সবকিছু মিলে একটু আমার সময় খুব কম। যদি কখনো সময় হয় তাহলে কি মানে করার প্ল্যান আছে? না না, ওটিটি প্ল্যাটফর্মটাকে আপনি কিভাবে দেখেন, মানে এটা কি আপনি অ্যাপ্রিশিয়েট করেন? এটা একটা ড্রয়িং রুমের টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমি সিনেমাটা আর ওটির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমার কাছে ওটিটিতে ড্রয়িং রুম টেবিলে আমরা টেলিভিশনে জি টিভি দেখি, বাংলা টেলিভিশন দেখি, কত কিছু আমরা দেখি না, ইংলিশ মুভি হরর চ্যানেল দেখি, হ্যাঁ, নেটফ্লিক্স দেখি,
হ্যাঁ অনেক জিনিস এইটাও সেম এমন একটা আমার কাছে, কিন্তু আমার কাছে ওইটা আহামরি কিছু না আমার কাছে। আপনার কাছে কি মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্ম বা অন্যান্য অ্যাপস আসার কারণে সিনেমা হলে দর্শক কমে যাচ্ছে এখন? দর্শক তো কিছু কমবেই, এটা চরম সত্য কথা, দর্শক তো কিছু কমবে। তারপরও যারা সিনেমা দেখে, যারা সিনেমা দেখে হলে যে যারা মজা পায় তারা কিন্তু কমবে না। জি, কারণ সিনেমার মজাই একটা আলাদা, হলে দেখার মজাই একটা আলাদা। ড্রয়িং রুমে বসে আমি ফ্যামিলির সাথে দেখতেছি, এটার মজা একটা আলাদা। আমি দর্শকদের সাথে বসে আমি সিনেমা দেখতেছি, সেটার মজা কিন্তু আরেকটা আলাদা। জি। গল্প করতে করতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তবে একটা প্রশ্ন আমার অতিথিদেরকে আমি করি, সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা আমি অ্যাকচুয়ালি সিনেমা প্রডিউস থেকে সিনেপ্লেক্সের দিকে যোগ দিয়ে দেবো আমি, বা আমি এখানে আমি 2-1টা সিনেপ্লেক্স বানাবো, এটাই আমার চিন্তাধারা এখন। বাহ, আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও সেম ধন্যবাদ, এবং ইটিভির দর্শকদেরকে ধন্যবাদ। আর সিনেহিটের দর্শক তো সবসময় আমরা অনেক লং টাইম এই প্রোগ্রামটা অনেক দিন যাবত, হ্যাঁ এটা আমাদের সিনেমার জন্য অনেক ভালো একটা প্রোগ্রাম, আমাদের সিনেমাকে অনেক আগে বেড়ায় দেয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।